কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় বরাদ্দ 2 মিনিট। কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়। আমার ডিসিশন অলরেডি হ্যাজ বিন প্রনাউন্সড। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে আজ সংসদে হাসনাত আব্দুল্লাহর 2 মিনিটের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়েছে হাসনাত, অন্যদিকে স্পিকার রেগে গিয়ে দুজনকেই বহিষ্কার করেন। প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার। যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলে দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। তাড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। সংবিধানের দোহাই দিয়ে বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে পড়ল এবং বিএনপির এতদিনের যে সংবিধান মারানি সালাউদ্দিনের যুক্তি সব জয় বাংলা হয়ে গেল। সংবিধান বিশেষজ্ঞ থেকে শুরু করে শীর্ষস্থানীয় আইনজীবী। অনুভূতি হচ্ছে আমার একই ধরনের অনুভূতি, কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। আসলে নিয়ম হচ্ছে অলওয়েজ রোলার্স যারা তাদের অনুসারী হচ্ছে নিয়মটা চলে। নিয়মটা যখন ইন ফেভারে থাকে তখন বলা হয় এটা নিয়ম, আবার যখন বিরুদ্ধে যায় তখন এটাকে বলা হয় কাস্টম। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক, এই বেড়াজালে এই সংসদ ঘুরপাক খাচ্ছে। আজকের সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহর 2 মিনিটের বক্তব্যে তুলপাড় পরিস্থিতি হয়েছিল। প্রথম সংসদ অধিবেশনের মতো আজকেও তুলপাড় পরিস্থিতি হয়, জামাতের এমপিরা স্লোগান দিচ্ছিল। অন্যদিকে আজকে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো রেগে গিয়েছিলেন স্পিকার। দর্শক শ্রোতা, আজকের সংসদে যেই ঘটনাগুলো হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে অনেক রহস্য যে উন্মোচন হয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এবং আরও অনেক এমপিরা তাদের বক্তব্যের মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা বা নতুন নতুন তথ্য দেয়, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। জনাব আবুল হাসনাত, কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় বরাদ্দ 2 মিনিট। মাননীয় স্পিকার, আজকে আপনার যেই ধরনের অনুভূতি হচ্ছে আমার একই ধরনের অনুভূতি, কারণ নিয়মের বেড়াজালে আপনাকে কখনো কখনো আটকে দেওয়া হয়, আবার আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। আসলে নিয়ম হচ্ছে অলওয়েজ রোলার্স যারা তাদের অনুসারী হচ্ছে নিয়মটা চলে। নিয়মটা যখন ইন ফেভারে থাকে তখন বলা হয় এটা নিয়ম, আবার যখন বিরুদ্ধে যায় তখন এটাকে বলা হয় কাস্টম। কোনটা সাংবিধানিক কোনটা অসাংবিধানিক, এই বেড়াজালে এই সংসদ ঘুরপাক খাচ্ছে। এর মাঝখানে যেহেতু দেবিদ্বার থেকে মানুষ আস্থা রেখে 1,72,000 মানুষ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে, তাদের পক্ষে 1 মিনিট 18 সেকেন্ড কথা বলছি। আমার দেবিদ্বার থেকে চান্দিনার একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে 2 লক্ষ মানুষের যাতায়াত। মাননীয় স্পিকার, 2 লক্ষ মানুষের যাতায়াত হলেও এই রাস্তাটা মাত্র 12 ফিট, অর্থাৎ 2টা সিএনজি একসাথে 2টা ক্রস করতে পারে না। আমাদের ওখানে 11টা ইউনিয়নের মধ্য দিয়ে রাস্তাটা গিয়েছে। এই রাস্তাটাকে যদি আমরা প্রসারিত করতে পারি তাহলে ওই ইউনিয়নগুলোতে আমরা শিল্প এবং বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কোল্ড স্টোরেজ, আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, যেহেতু ওই রাস্তাটা হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ের একটা রাস্তা। এবং এই রাস্তাটা যদি আমরা প্রশস্ত করতে পারি তাহলে আমাদের কুমিল্লা থেকে আমাদের ঢাকা থেকে যে সিলেটের যে যাতায়াত, সেই যাতায়াত হচ্ছে আমাদের 40 কিলোমিটারের মতো কমে যাবে। মাননীয় স্পিকার, সার্বিক দিক বিবেচনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং যোগাযোগ হচ্ছে আমাদের 40 কিলোমিটার কমানোর জন্য আমাদের কুমিল্লা আমাদের দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা আছে সেটা 12 ফিট আছে, এটাকে প্রশস্ত করে এটাকে হাইওয়ে করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। আর মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। আমি সম্মান রেখেই মাননীয় চিফ হুইপের প্রতি বলতে বাধ্য হচ্ছি, 15 তারিখের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। মাননীয় স্পিকার আমাকে পরামর্শ দিয়েছিলেন যথাযথভাবে নোটিশটি সাবমিট করার জন্য, তা আমরা করেছি। আমি মহান সংসদে আপনার মাধ্যমে এই নোটিশটি উত্থাপন করলাম। নোটিশের বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, যেটা আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে
নোটিশে বিস্তারিত লেখা আছে। এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতাকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টি এরকম, প্লিজ, বিষয়টি এরকমের যে মাননীয় স্পিকার, আপনি সবসময় সংসদে যে অর্ডার্স অফ দ্য ডে অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন এবং 71 বিধি এটা শেষ হওয়ার পরেই আমরা যে কোনো বিষয়ে আলোচনা উত্থাপন করব। এটা মাননীয় বিরোধী দলীয় নেতা যে বিষয়ে উত্থাপন করেছেন, আপনি 71 বিধি শেষ করার পরে যদি আপনি চান, ইনশাআল্লাহ তাকে সময় দিতে পারেন এবং আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, দুঃখিত। মাননীয় স্পিকার, সেদিন জনাব স্পিকার বলেছিলেন যে আলোচ্য এই ধরনের কোনো বিষয় থাকলে এটা কেবল প্রশ্নোত্তরের পরেই হবে। আমি সেই মোতাবেকই দাঁড়িয়েছি এবং আমি মনে করি এটা আমার অধিকার এবং দায়িত্ব। আমি বিশ্বাস করি এটা আপনি এইভাবেই গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। টাইমটা দেন মানে চিফ, যদি 1 মিনিট টাইম। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা মাননীয় স্পিকারের এখতিয়ার, যদি মাননীয় স্পিকার সময় না দেন আমি বসে পড়তে পারি। মাননীয় মন্ত্রী, আপনি কথা শেষ করুন দয়া করে। না, আপনি অনুমতি না দিলে, দিস ইজ মাই পয়েন্ট অফ অর্ডার। যদি আপনি পয়েন্ট অফ অর্ডারটা ফর্মুলেট না, মাননীয় মন্ত্রী, আপনার কথা শেষ করুন দয়া করে। দাঁড়া করেও রাখতে পারেন, দিস ইজ ইউর রাইট। আমার বলছেন আপনি। মাননীয় মন্ত্রী, আপনার বক্তব্য শেষ করুন দয়া করে। আমি সবাইকে সম্মান জানাতে চাই। আপনি দয়া করে মাননীয় বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব উত্থাপন করেছেন আলোচনার জন্য, যেটা মাননীয় স্পিকার বিগত দিনে ওনাকে অনুরোধ করেছিলেন আপনি বিধি মোতাবেক নোটিশ উপস্থাপন দেন, আমরা বিধি মোতাবেক আলোচনার জন্য আপনাকে সময় দেব। কিন্তু সেটা মাননীয় চিফ হুইপ যেটা বলেছেন যে আমাদের ট্রেডিশন অনুসারে যে প্রশ্নোত্তর পর্ব এবং 71 বিধির পরে এই জাতীয় মুলতবি প্রস্তাবগুলো নিয়ে নোটিশ উত্থাপিত হয়, সেই কথাটাই আপনি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলেছেন। এখানে আমার মনে হয় না কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আমার মনে হয় আপনি প্রশ্নোত্তর পর্বের বাকি বিষয়টা যে 71 বিধিতে আপনি আজকে উত্থাপন করার সুযোগ দিবেন কি দিবেন না সেটাও আপনার এখতিয়ার, তবে এটা সংসদ সদস্যদের একটা অধিকার। তো এরপরে যদি মাননীয় বিরোধী দলীয় নেতা তার নোটিশের প্রস্তাবটা উত্থাপন করেন, তার এগেনস্টে হয়তো আমাদেরও 2-4 কথা বলার থাকতে পারে, সেটা আমরা পয়েন্ট অফ অর্ডার ফর্মুলেট করেই বলবো। তো সুতরাং আপনি বিধি মোতাবেক এগিয়ে যান। আমিও আপনাকে অনুরোধ করবো আপনার মাধ্যমে যেভাবে আপনি অর্ডার অফ দি ডেটা পরিচালনা করতে চাচ্ছেন, দয়া করে সেভাবে যান, আদার মেম্বার্সদের রাইটটাও প্রোটেক্টেড হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা হয়তো ভুলে যাচ্ছি যে আমরা এই সংসদটা কিভাবে গঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে যে এই ধরনের কিছুই যেন হয়নি। ফলে এটি যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত, তারপরে আমাদের যে রেগুলার যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আমরা আজকে বিধি মোতাবেকই আমাদের বিরোধী দলীয় নেতা উনি নোটিশ দিয়েছেন। আমরা আপনার প্রতি এবং এই হাউসের প্রতি আবেদন জানাচ্ছি যে আমরা প্রথমে এই যে নোটিশ আমরা দিয়েছি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক, এটা আমাদের অনুরোধ রইল আপনার প্রতি মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের মাননীয় চিফ হুইপ। জি, মাননীয় স্পিকার, বিরোধী দলের নেতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা যাবৎকাল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যা হয়ে আসছে, যার কাস্টম এবং যেটা রেওয়াজ আমরা চালু করেছি, তা হলো এই যে সংসদ সদস্যদের অধিকার যে প্রশ্নোত্তর আমরা সংসদকে লায়াবল করব, তাদের কাছে অ্যাকাউন্টেবল করব। আর 71 বিধি আমার এলাকা বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য 2 ঘন্টা সময় নির্ধারিত আছে, 1 ঘন্টা। এরপরে বিজনেসের দিনের এই সকল বিষয়ে আলোচনা আসতে পারে। যেমন মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথা বলেছেন, আমরা অত্যন্ত সম্মানের সাথে বলি, নিশ্চয়ই এটা আলোচনা আসবে, আজকেও আলোচনা আসতে পারে, অথবা সংসদ মাননীয় স্পিকার যেভাবে নির্ধারিত করেন এই বিষয়টা আলোচনা হতে পারে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি নিয়ে এসেছেন। আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা হলো এই, আমরা সকল মাননীয় সদস্যদের জানাতে চাই বা তাদের কাছে তাদের সহযোগিতা চাই এইভাবে যে এইটা আমাদের অধিকার, সকল সদস্য। বেসরকারি সদস্য হলো বিএনপি ফেঁসে যাচ্ছে, দায়মুক্তি সহ জামাত জিতে যাচ্ছে,
অনিবার্যভাবে সব সত্য বের হয়ে আসে। আওয়ামী লীগ তো অলরেডি ফেসে গিয়েছে, এবার বিএনপির পালা। হ্যাঁ দর্শক, ইতিহাস কাউকে ক্ষমা করে না, একটা পর্যায় পর্যন্ত সুযোগ দেয়। প্রকৃতি একটা পর্যায়ে প্রতিশোধ নেয়। প্রকৃতির উপর নির্যাতন করতে করতে যখন মানুষ লিমিট ক্রস করে, তখন প্রকৃতি বসে থাকে না। তা আওয়ামী লীগের মতো দল, দেখেন একটা সহজ হিসাব মিলান। আমি কথা বলছি 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। প্রথমে স্পষ্ট করেন 1971 সালের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। অতএব মুক্তিযুদ্ধকে ছোট করা, বিরোধিতা করা, এগুলোর কোনো সুযোগ নেই। কিন্তু আমরা কথা বলছি মুক্তিযুদ্ধ নিয়ে বাটপারি, জালিয়াতি, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসার বিরুদ্ধে, যেটা মুক্তিযুদ্ধেরও চেতনার পরিপন্থী। মুক্তিযোদ্ধাদের অপমান এটা, কারণ এইসব বাটপারি করার জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেনি, জীবন দেয়নি। 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের আত্মা কষ্ট পায়। বিএনপি আওয়ামী লীগ 71 মুক্তিযুদ্ধ নিয়ে যেটা করছে, সে 71 কাঁদছে আর বলছে তোমরা আমাকে ছাড়ো, আর কত আমাকে নির্যাতন করবা। 71কে ধর্ষণ করছে আওয়ামী লীগ, এখন করছে বিএনপি। 1971 সালে করেছে সেটা না, 71 যে চেতনা এটাকে করছে। দর্শক, একটা সহজ হিসাব মিলান। বাংলাদেশের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু শেখ মুজিবকে মানলে হবে না, আপনাকে এটাও মানতে হবে, যদি আপনি মিনিমাম সত্যবাদী হন, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। যে প্রবাসী সরকারটা ছিল ওটা ছিল পিওর আওয়ামী লীগ সরকার, এবং তারাই যুদ্ধ পরিচালনা করেছে। এবং বিভিন্ন জায়গায় সেক্টর কমান্ডার থেকে শুরু করে আরো যারা যুদ্ধ করেছে, এমনকি সেনা অফিসার যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছিল, দে ওয়ার আন্ডার আওয়ামী লীগ সরকার। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এর মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, এবং তার আগে যে স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, এগুলো আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে। আইয়ুব খানের বিরোধী আন্দোলন, 6 দফা, 1970 গণঅভ্যুত্থান, শিক্ষা আন্দোলন, এগুলো সব আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অর্জন। জুলাই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত পুলিশের সংখ্যা সরকারি বয়ানে মাত্র 44 জন, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যাটা 3 শতাধিক বলে অনেক বিশ্লেষক মনে করেন। যেহেতু দেশে এখন আদিলুর রহমান শুভ্রর মালিকানায় অধিকারের মতো বাটপার মানবাধিকার সংস্থা কার্যকর নয়, সেহেতু শাপলা চত্বরের মতো মৃতের সংখ্যা বাড়িয়ে হাজার খানিক করা তো দূরের কথা, কোন সংস্থাই নিরপেক্ষভাবে জুলাই সন্ত্রাস চলাকালে কত সংখ্যক পুলিশকে হত্যা করা হয়েছে তার প্রকৃত তালিকা দিতে পারছে না, বা দিচ্ছে না, দিতে দেওয়া হচ্ছে না এখনো পর্যন্ত। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার একবার বলে জুলাই সন্ত্রাসের সময় পুলিশ হত্যাকাণ্ডের বিচার করবে, আবার বলে জুলাই সন্ত্রাসীদের ইনডেমনিটি বা দায় মুক্তি দেওয়া হয়েছে। এরই মধ্যে তারেক রহমান সরকারের নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশের আইজিপি ঘোষণা দিলেন দেশের প্রচলিত আইনে পুলিশ হত্যার বিচার হবে। ওদিকে তার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এসব বিচার হবে না। পারবেন আইজিপি ফকির সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে টপকাতে? দেখাই যাক। খেলা জমে উঠেছে ধীরে ধীরে। পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বক্তব্য স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। রাজশাহীতে সাংবাদিকদের সামনে তিনি বলেছেন, জুলাই সন্ত্রাসের সময় পুলিশ সদস্য হত্যা সহ সকল হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায় শুধু পুলিশ কেন, পুলিশ সহ অনেক মানুষই মারা গেছে, আইন অনুযায়ী প্রতিটি ঘটনার তদন্ত এবং বিচার হবে। তিনি এই মর্মে কোনো সন্দেহ রাখেননি যে বিচার প্রক্রিয়া চলবে এবং আইনে যা হওয়ার তাই হবে। পুলিশের প্রধান হিসাবে তার এই অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশের মনের কথাকে প্রতিফলিত করে। গত 1.5 বছর ধরে জুলাই সন্ত্রাসের সময় নিহত সহকর্মীদের জন্য ন্যায় বিচার না পাওয়ার বেদনা এবং রাষ্ট্রীয় উদাসীনতার প্রতি ক্ষোভ পুলিশ বাহিনীর অন্দরে জমাট বেঁধেছিল। নতুন আইজিপির এই ঘোষণা সেই ক্ষোভকে কিছুটা হলেও প্রশমিত করবে বলে আমার মনে হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। প্রথমে তিনি সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে বলেছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে তারা ধারণ করবেন এবং যেসব অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয় আছে সেগুলো তারা গ্রহণ করবেন। পরে পুলিশ হত্যার তদন্ত প্রসঙ্গে তিনি দাবি করেন যে তিনি এ বিষয়ে পূর্বে কোনো বক্তব্য দেননি। তার ব্যাখ্যা, অন্তর্বর্তী সরকারের সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছে, যার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। ওই দফায় সবাই একমত হয়েছিলেন যে জুলাই জন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অংশ নিয়েছেন তাদের আইনি সুরক্ষা দিতে হবে। তাই সুরক্ষা অধ্যাদেশের আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ মন্ত্রীর অবস্থান হলো ইনডেমনিটির পক্ষে, আইনি সুরক্ষার পক্ষে। পুলিশ হত্যার বিচার তার বক্তব্য অনুযায়ী একটি অনিশ্চিত বিষয়, যা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির মধ্যে একটি স্পষ্ট সংঘাতের দৃশ্য ফুটে উঠেছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের দায়িত্ববোধ থেকে আইনের শাসন এবং ন্যায় বিচারের দাবি, অন্যদিকে রাজনৈতিক বিবেচনায় ইনডেমনিটি এবং সুরক্ষা দেওয়ার সরকারি অবস্থান। এই সংঘাত শুধু দুজন ব্যক্তির মধ্যে নয়, এটি রাষ্ট্রের 2 গুরুত্বপূর্ণ অঙ্গ, রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাদার বাহিনীর মধ্যে সংঘাত বলেই আমি মনে করছি।
জুলাই সন্ত্রাসের সময় পুলিশ হত্যার প্রকৃত চিত্রটি ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট এবং ধোঁয়াশায় রেখে দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান 44 জনের কথা বললেও মাঠ পর্যায়ে বিভিন্ন সূত্র। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।